আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, প্রতি বছর ২৯ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হার্ট দিবস। সেই উপলক্ষে আগামী দুদিন বাদেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। প্রিয় দর্শক, পরিসংখ্যান বলছে প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয় কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে, যা পৃথিবীর মোট মৃত্যুর প্রায় ১/৩ এবং এই মোট মৃত্যুগুলোর প্রায় ৮৫% মানুষের মৃত্যু হয় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকজনিত কারণে। কাজেই বিশ্ব হার্ট দিবসের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এই বিষয়েই সচেতনতা তৈরি করবার জন্য আজকের আমাদের এই আলোচনা। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়ে বিশ্ব হার্ট দিবস এবং আমাদের সচেতনতা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদিউজ্জামান, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার তৌফিক শাহরিয়ার হক, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ। জি, আমরা আলোচনা শুরু করবার পূর্বে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান তাহলে আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। স্যার, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। এবারের বিশ্ব হার্ট দিবস, যেটি ২৯ সেপ্টেম্বর পালিত হবে, সেখানে একটি প্রতিপাদ্য বিষয় রয়েছে। সেই প্রতিপাদ্য বিষয়ে বলা হয়েছে ইউজ হার্ট ফর অ্যাকশন। আপনি যদি আমাদের দর্শকদের জন্য বাংলায় স্বাভাবিকভাবে একটু বুঝিয়ে দেন এই কথাটি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ইউজ হার্ট ফর অ্যাকশন, এটার আসলে বাংলায় এটা আবিধানিকভাবে এটাকে বলা খুব কঠিন, তবে এটা বোঝানো হচ্ছে যে আপনি আপনার মন, মনন, মেধা এবং আন্তরিকতাকে ব্যবহার করুন আপনার হার্টের যত্ন নেওয়ার জন্য। মানে সার্বজনীনভাবে আপনি চেষ্টা করবেন, প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে যে ইউজ ইউর হার্ট, মানে আপনি আপনার মন, মেধা, মননশীলতা এবং সব কিছুকেই ব্যবহার করুন আপনার হার্টের স্বাস্থ্যের যত্নশীল হওয়ার জন্য। জি, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে হার্টের যত্ন হোক সার্বজনীন, সেটিকেই যদি বলা হয়ে থাকে তাহলে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন কর্তৃক এই স্লোগানটি নির্ধারণ করা হয়েছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইব যে প্রতি বছর যে বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে তার পারপাস বা উদ্দেশ্য কি, একটু যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আসলে আমাদের কাছে যারা অসুস্থতা নিয়ে আসেন তাদেরকে আমরা সবসময় তাদের হার্ট কীভাবে যত্ন নিতে হবে এই সমস্ত তথ্য তাদেরকে দিয়ে থাকি, কিন্তু তারা তো আমাদের সামগ্রিক জনগোষ্ঠীর একটা ছোট অংশ। অবশ্যই বাকি যারা আছে তারা যেন হার্টের কীভাবে যত্ন নিতে হবে, কার্ডিওভাস্কুলার হেলথ কীভাবে ভালো রাখতে হবে এটা জানতে পারে। এই জন্য একটি দিনকে আমরা বেছে নিয়েছি। এই দিন আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ব্যানার, ফেস্টুন, র্যালি এসবের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি কিভাবে নিজের হার্ট তথা কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রেখে আমরা আমাদের পরিবার, সমাজ বা দেশের জন্য দায়িত্ব পালন করতে পারি। জি, অত্যন্ত চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করেছেন এর উদ্দেশ্যটি কি, অর্থাৎ বিশ্ব হার্ট দিবসের উদ্দেশ্য কি। আমরা যদি মানুষকে সচেতন করতে চাই, সকল মানুষকে হার্টের সুরক্ষা সম্পর্কে সচেতন করতে চাই, তাহলে এই দিবসের মাধ্যমে বা এই স্লোগানের মাধ্যমে মূলত কি কি বার্তা তাদের কাছে আমরা দিতে পারি? এবারের বিশ্ব হার্ট দিবসে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন কয়েকটা থিম ঠিক করেছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে ১ নম্বর বলা হয়েছে যে জনগণকে আপনারা সচেতন করুন, জনগণকে ক্ষমতায়ন করুন এমনভাবে যেন তারা নিজেরাই নিজের হার্ট এবং হার্টের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে পারে। ১। ২ নম্বর হচ্ছে স্থানীয় সব নেতাদেরকে, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলুন যে এটার গুরুত্ব কতটুকু। ৩ হচ্ছে কমিউনিটি লিডারসদেরকে বলতে হবে এবং ৪ হচ্ছে জাতীয় পর্যায়ে একটা নীতি নির্ধারণের জন্য চাপ দেওয়া হবে যারা তারা বুঝতে পারে এই রোগের গুরুত্ব এবং এটা প্রতিরোধের গুরুত্ব, এবং সেই হিসাবে একটা জাতীয় নীতিমালা তৈরি করা হয় এইগুলো করার জন্য। এবং বলা হচ্ছে সামাজিক একটা আন্দোলন তৈরি করা যাতে মানুষের মধ্যে এই হার্টের গুরুত্বটা। আসলে একটা জিনিস এখানে বলে রাখি যে অনেকে আমরা মনে করি যে হার্টের অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক এই দুটোর কিন্তু পদ্ধতিগত মিল আছে, দুটো একই, দুটোই রক্তনালীর রোগ এবং দুটোই কিন্তু আমাদের যেটা আপনি বললেন যে প্রায় ১/৩ মৃত্যুর কারণ হচ্ছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক।
সুতরাং আমরা যদি হার্টের প্রতি যত্নশীল হই, স্বাভাবিকভাবে কিন্তু এটা আমাদের ব্রেন স্ট্রোকেরও অনেক কমিয়ে নিয়ে আসবে। সুতরাং এই জন্যই বলা হচ্ছে যে এই 4টা মেইন পয়েন্ট, যে আমরা যাতে জনগণকে ক্ষমতায়ন করি, বুঝাই তাদেরকে যে আপনার যত্ন নিন, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং জাতীয় পর্যায়ে একটা নীতিমালা প্রণয়নের জন্য আমরা বাধ্য করি যে আপনারা করেন, কারণ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সবচাইতে যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে যে এই রোগটা, এই হৃদরোগ এবং স্ট্রোকের কিন্তু উন্নত বিশ্বে কমে আসছে এবং নিম্ন এবং মধ্য আয়ের দেশে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং একটা বলা হচ্ছে যে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কোনো বয়স, কোনো এবং কোনো মানে গরিব ধনী নির্বিশেষে সবাই আক্রান্ত হচ্ছে। আগে যারা ভাবা হতো যেটা বোধহয় ধনীদের রোগ, বা সেটা নাই, এখন সব বয়সের ছেলেমেয়ে এবং সব ধরনের অর্থসামাজিক অবস্থার লোকজনই এটা আক্রান্ত হচ্ছে। এই জন্যই এখন ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন বলছে যে এটা একেবারে সবার মধ্যে বুঝিয়ে দিতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইটাকে প্রতিহত করার জন্য কি করতে হবে, এবং কেউ যদি আক্রান্ত হয় তাহলে তাকে আবার কি করতে হবে, সেই সংক্রান্ত সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি করতে হবে। অবশ্যই আপনি সার্বজনীনতার কথা বলেছেন। আপনি যে বার্তাগুলো আমরা সকলকে দিতে চাই তার মধ্যে রয়েছে যে আমরা সকলকে মিলে আসলে কাজ করতে চাই, যাতে সবাই সচেতন হই নিজের হার্ট সম্পর্কে এবং হার্ট ডিজিজগুলোর ম্যানেজমেন্ট সম্পর্কে, সেটি হচ্ছে মূল বার্তা। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগে ভাবা হতো শুধুমাত্র উন্নত বিশ্বেই হার্ট ডিজিজ রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে উন্নত বিশ্ব এটি থেকে কিছুটা পরিত্রাণ পেয়েছে, আমাদের মতো নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতেই এই সংখ্যাটা বেশি। স্যার, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে কেন আমরা এত হৃদরোগী পাচ্ছি? আমাদের আসলে এবার বিশ্ব হার্ট দিবস পালনের উদ্দেশ্যটাই এর মধ্যে নিহিত। উন্নত বিশ্বে সচেতনতা যেভাবে গড়ে উঠেছে আমাদের দেশে, সেভাবে সচেতনতা গড়ে ওঠেনি। আমরা এখনও ভেবে নিচ্ছি যে আমাদের দেশে যারা সমাজে ধনী তারাই হয়তো হৃদরোগে আক্রান্ত হবে, যারা বয়স্ক তারাই হৃদরোগে আক্রান্ত হবে, এবং যারা খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের মানুষ অথবা যারা কম বয়সী তারা আক্রান্ত হবে না। এখনও এই ভুল ধারণায় আমরা রয়ে গিয়েছি। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন হাসপাতালের কার্যক্রমের মধ্যে দেখতে পাই এই কথাটা ঠিক না। আমাদের হার্ট এখন যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কম বয়সী যারা 50-এরও নিচে, 40-এরও নিচে বয়স, তারাও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। যারা অনেক পরিশ্রম করছেন, ঝড় বৃষ্টির মধ্যে যারা কৃষিকাজ করে যাচ্ছেন বা আরও কঠিন কাজ করছেন, তারাও কিন্তু হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, কারণ তারা তাদের ঝুঁকি সম্বন্ধে জানতেন না। আমাদের বিশ্ব হার্ট দিবসের পালনের একটা অন্যতম উদ্দেশ্য এটাই যে সবাইকে, স্যার যেমন বললেন যে সবার মধ্যে এইগুলো ছড়িয়ে দিতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে আমরা সবাই বুঝি যে আমরা সবাই ঝুঁকিতে আছি, আমাদের সবাইকে সাবধান হতে হবে এবং সবাই সবাইকে সচেতন করি। স্যার, বিশ্ব হার্ট দিবস পালন উপলক্ষে আলাদা বা বিশেষ কোন কোন ধরনের অ্যাক্টিভিটিস বা কার্যক্রম আমাদের দেশে পালিত হবে সেই সম্পর্কে একটু ধারণা দিন। আসলে একদিনের ব্যাপার তো নয় যে মানুষকে সচেতন করবার জন্য, বাট আলাদাভাবে এই দিবসটিকে কি ধরনের কার্যক্রম পালিত হবে? মূলত পুরো বাংলাদেশে বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন সংগঠন আলাদা করে বিভিন্ন অনুষ্ঠান করছেন। আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন সভা সেমিনার করা হচ্ছে হাসপাতালে। আমাদের হাসপাতালে বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনার করছি। আমাদের সাথে সংযুক্ত অনেকগুলো সেন্টার আছে বাংলাদেশে, সেই সব জায়গাও তারা র্যালি করবেন এবং জনগণকে বোঝানোর জন্য বিভিন্ন পোস্টারিং করা। সোজা কথা পুরো দেশব্যাপী এই হার্ট দিবসকে উপলক্ষ করে চিকিৎসকগণ এবং স্বাস্থ্যসেবার সাথে জড়িত যারা আছেন সকলেই মিলেই এই বার্তাটাকে জনগণের একেবারে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। বিশেষত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসটাকে ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে মূল কারণ এটা একদিনের ব্যাপার না, এটা থেকে যাবে এবং প্রতিদিনই বা বছরের পুরোটা সময় জুড়েই এই কথাগুলো আমাদের তাদের বলে যেতেই হবে, বোঝাতেই হবে, কারণ একদিনে তো আর সচেতনতা আনা যাবে না। সুতরাং এটাকে সার্বজনীন ব্যাপার এবং সার্বক্ষণিক এবং সবসময় চালিয়ে যেতে হবে আমাদের। অবশ্যই আমরা যদি হৃদরোগ থেকে পরিত্রাণ পেতে চাই বা প্রতিরোধ করতে চাই বা কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো থেকে দূরে থাকতে চাই, তাহলে আমাদের নিয়মিত চেক আপ করা জরুরি। এটি সবসময় আপনারাও পরামর্শ দিয়ে থাকেন যে নিয়মিত চেক আপ করতে হবে। আসলে এই নিয়মিত চেক আপ বলতে কি বোঝায় বা কি চেক আপ করতে হবে, আমার কত বয়সের পর থেকে এই চেক আপটি করা উচিত, চেক আপের মধ্যে কোন কোন অনুষঙ্গগুলো থাকবে, সেগুলো একটু ব্যাখ্যা করবেন। এই জিনিসটা আমাদের কাছে সবাই জানতে চায়।
আসলে আমাদের সমস্ত পুরো শরীরটা একটা খুব ফাইনলি টিউনড একটা মেশিনের মতো। ব্রেইন থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালোভাবে কাজ না করে, তারা একে অপরকে আবার প্রভাবিত করে। হৃদরোগের ঝুঁকি মধ্যে যে সকল জিনিস সবচেয়ে বেশি আসে তার মধ্যে আমরা সবসময় বলে থাকি ধূমপান, রক্তে কোলেস্টেরলের উচ্চমাত্রা, রক্তে শর্করা বেশি বা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। এছাড়াও আজকাল মানসিক চাপের কথা বলা হচ্ছে, বিশ্রামের কথা বলা হচ্ছে। আমার কাছে যখন কেউ চেক আপের জন্য আসে, আমরা অবশ্যই তাদেরকে রক্তের এই জিনিসগুলো আমরা দেখি যে আধিক্য রয়েছে কিনা, রক্তে তার চর্বি বেশি রয়েছে কিনা, এবং অবশ্যই আমরা তাকে নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ দেই। আদর্শ উপায়ে রক্তচাপ মাপতে হবে এবং তাদের স্বাস্থ্যের যত্নের জন্য কিছু নিয়ম কানুন তাদেরকে মানতে হবে, এগুলো আমরা বলে দিই। তবে সবাই যেটা জানতে চায় কি পরীক্ষাটা আমরা করব, সত্যি কথা বলতে গেলে পরীক্ষা খুব বেশি না, কিন্তু অন্যান্য সচেতনতাই কিন্তু আপনাকে আপনার হার্ট এবং কার্ডিওভাস্কুলার হেলথ রক্ষার জন্য বেশি। পরীক্ষা বলতে গেলে ওই শুধু আমরা শর্করা দেখতে পারি, রক্তের পরিমাণ এবং চর্বির পরিমাণ, বাকিগুলো কিন্তু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বলতে এই 3-4টি অথবা চিকিৎসক যা মনে করবেন সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। জন্য আপনার আর বাকিগুলো আসলে সকলের জন্যই, এবং সারা বছর জুড়েই আসলে এই প্রতিরোধমূলক কার্যক্রমগুলো গ্রহণ করা। এবং বয়সের কথা আপনি বলছেন, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। একসময় বলা হতো 40-এর ঊর্ধ্বে আপনাকে রেগুলার চেক আপ করতে হবে, কিন্তু এখনকার যেটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আসলে 40 না, আমরা 30-এর উপর থেকেই বলি তাকে নিয়মিত চেক আপে একটা বেসলাইন তার জানতে হবে, উনি কোন পর্যায়ে আছেন, উনাকে কতটুকু সচেতন হতে হবে। আমরা আজকের এই বিশ্ব হার্ট দিবসের আলোচনায় প্রথম থেকেই এই দিবসটির উদ্দেশ্য কি বা দিবসে কি কি ধরনের তথ্য আমরা দিতে চাই সেই সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করেছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে এসে আবার আমরা বাদবাকি আলোচনা করব। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি বিশ্ব হার্ট দিবস এবং তার সচেতনতা এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদিউজ্জামান, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এবং আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার তৌফিক শাহরিয়ার হক, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমরা ফিরছি আলোচনায়। স্যার, বিরতির পূর্বে আমরা বিশ্ব হার্ট দিবস সম্পর্কিত প্রাথমিক আলোচনাগুলো করেছি। আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের সাথে হার্ট ডিজিজের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে আপনারা সকলেই ব্যাখ্যা করে থাকেন। এই বিষয়টিকে একটু আবারও আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা। এটা একটা খুব সুন্দর এবং মজার প্রশ্ন। আমরা যখন কারো স্বাস্থ্যের কথা বলি, আমরা তার স্থূলতা, তার উচ্চ রক্তচাপ, তার পরিচ্ছন্নতা, অনেক কিছু নিয়ে আলাপ করি, কিন্তু একজনের ভিতরের যে জিনিসটা, এটা আমরা কখনো আগে দেখার চেষ্টা করিনি। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন বার্তায় এটা দেখতে পাচ্ছি, আমরা এটা বলার চেষ্টা করছি যে আমার ভিতরটা যদি ভালো না থাকে তাহলে বাইরের ভালো দিয়ে কিছু আসে যায় না। একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি কোনো একটা কারণে অর্থনৈতিক চাপে আছি, এই জন্য আমার এর ছাপ পড়ছে আমার পরিবারের উপর। আমি ঘুমাচ্ছি, আমি জেগে আছি, আমি টিভি দেখছি, কিন্তু আমার মনের মধ্যে সবসময় সেই অর্থনৈতিক চাপটিই কাজ করছে। এতে করে আমার শারীরবৃত্তীয় প্রতিটি প্রক্রিয়ায় এর একটা ছাপ পড়বে। আমার ব্রেইন এফেক্টেড হবে, আমার হার্ট এফেক্টেড হবে, আমার কিডনি সবাই এফেক্ট হবে। আমি যখন ঘুমাচ্ছি তখন আসলে আমি ঘুমাচ্ছি না, ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওটাই দেখছি যে আমার পরবর্তী দিন আমার কেমনে চলবে। আমার ঘুমটা একটানা হচ্ছে না। আমার যদি ঘুমটা ঠিক মতো না হয়, রাতে 6 ঘন্টা যে আমার হার্টে রেস্ট পাওয়ার কথা, সেই রেস্টটা পাচ্ছে না, সে অতিরিক্ত কাজ করছে। আমি বারবার উঠছি, বসছি, শুচ্ছি ঘুমের মধ্যে। এভাবে কিন্তু শুধু হার্ট, অন্যান্য সবাই, ব্রেইন সবাই এফেক্টেড হচ্ছে এবং এর ক্ষতির পরিমাণটা অনেক বড় হতে পারে। কাজেই মানসিকভাবে যদি কেউ শান্তিতে না থাকে, ভালো না থাকে, তাহলে তার অন্যান্য কাজকর্ম সব জায়গাতেই এটা ছাপ পড়বে এবং সে অসুস্থ
এবং অসুস্থতা সেইভাবেই নিয়ে। তিনি হার্ট ডিজিজেও আক্রান্ত আক্রান্ত হবেন, হবেন। বিভিন্নভাবে হার্ট ডিজিজে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তিনি মানসিকভাবে সুস্থ না থাকেন, শান্তিতে শান্ত না না থাকেন। থাকেন। সেটি আপনি বলবার চেষ্টা করেছেন। স্যার, ঘুমের প্রসঙ্গটি আপনি এনেছেন এবং ঘুম ছাড়াও প্রপার রেস্ট বা বিশ্রামের কথা আপনারা বলে থাকেন। দৈনন্দিন জীবনযাপন আমরা কিভাবে করব, কতটুকু ঘুমাবো, বা প্রপার রেস্ট বলতে আসলে কি বোঝায়, বিশ্রাম বলতে কি বোঝায়, বিশেষ করে হার্ট ডিজিজে আক্রান্ত রোগীদের জন্য সেটি একটু আমাদের কাছে বুঝিয়ে বলবেন। একটা অত্যন্ত পুরানো একটা সেইং ছিল, কথা ছিল, আমাদের শৈশবে শুনেছি, আপনারাও শুনেছেন, যে আর্লি টু স্লিপ অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা একদম ছোটোবেলায় শোনা কথা, সেটা এখনকার ছেলেপেলারা বোধহয় শোনেও নেই এবং শুনলে পরে হেসে দেবে যে আর্লি টু স্লিপ এটা। এবং আরেকটা কথা বলা হয় যে আপনি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং প্রতিদিন সকালে সূর্যোদয় দেখতে পারেন, তারপরে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। এটা কিন্তু প্রমাণিত সত্য। আপনি যদি প্রতিদিন সকালে সূর্যোদয় দেখতে পারেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। এর মানে হচ্ছে যে আপনাকে ঘুমাতে হবে তাড়াতাড়ি এবং জাগতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, বলা হয়, এর বিভিন্ন পরিসংখ্যান দেখা যায় যে 7 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুমের দরকার। 8 ঘন্টা মানে দিনের 1/3। অনেকে ভাববে যে তাহলে আমি 3 ভাগের 1 ভাগ সময় কাটিয়ে দিলাম ঘুমে, তাহলে কি হলো? কিন্তু এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে মিনিমাম 7 ঘন্টার এক নিরবিচ্ছিন্ন ভালো ঘুমের সাথে মানসিক স্বাস্থ্য এবং হার্টের স্বাস্থ্যের ওতপ্রোত সম্পর্ক আছে। এবং বিশ্রামের কথা যেটা বলা হয়, যে আমরা যারা আজকাল তো কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমরা সবাই সকালে বের হই, কাজ করে করে একদম রাতে ফিরি। আগের মতো দুপুরে খাওয়াটা বাসায় গিয়ে খাওয়া আজকাল 90% কারোই হয় না কর্মজীবী। দুপুরে খাওয়াটাকে আমরা অনেক হেভি খাওয়ার অভ্যাস আছে, এটা পরিত্যাগ করতে হবে। দুপুরে খাওয়াটা হতে হবে লাইট, এবং এটা আমাদের ধর্মেও আছে, এবং এটাও বলা হয় যে দুপুরে খাওয়ার পরে আপনি একটা বিশ্রাম নেবেন, খুব অল্প, বিছানায় ঘুমিয়ে না, কিন্তু সামান্য একটু বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, বসে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে 10 থেকে 15 মিনিট আপনি বিশ্রাম নেন। এটাও মানসিক স্বাস্থ্যের জন্য এবং হার্টের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। বিশেষ করে রাতের ঘুমটাকে, আমাদের এই জেনারেশন এখন ডিজিটালাইজ জেনারেশন, রাত জেগে জেগে বিভিন্ন নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়ার সাথে ব্যস্ত থাকার কারণে দেখা যায় অনেক রাত করে ঘুমায় এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। এই অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাসটা হয়তোবা এই অতি অল্প বয়সে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে যুক্ত হতেও পারে। জি, আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আসলে বিশ্রাম নেওয়া উচিত, কতটুকু ঘুমানো উচিত, এবং এটার সাথে আমাদের হৃদরোগীদের সম্পর্ক কীরকম হতে পারে। আরেকটি প্রসঙ্গ আলোচনায় আনতে চাই। আমরা জানি যে স্বাস্থ্য আসলে সকলের জন্যই সার্বজনীন, স্বাস্থ্য সেবা প্রাপ্তি সকলের জন্যই নিশ্চিত করাই হচ্ছে আমাদের কর্তব্য বা দায়িত্ব। এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য বৈষম্য মোকাবেলায় বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আমি বলতে চাইছি যে যারা হৃদরোগী রয়েছেন তাদের জন্য স্বাস্থ্য বৈষম্য মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য বৈষম্য বলতে প্রথমেই আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে চেক আপের ব্যাপারটা। হৃদরোগীদের স্বাস্থ্যসেবা কিন্তু সেই 30 বছর বয়সে চেক আপ থেকেই শুরু হয়। সে যদি ওখানে চেক আপে যেতে না পারে, হয়তো অর্থনৈতিকভাবে হতে পারে, তার কাজের চাপের কারণে হতে পারে, তার অজ্ঞতার কারণে হতে পারে, সেটা ধারাবাহিকতাই কিন্তু সে একসময় না একসময় হৃদরোগে আক্রান্ত হচ্ছে। জি, এখন এখানে এই কয়টা জিনিস, যে চেক আপ বলতে আমরা বলেছি কেবলমাত্র 3টি ল্যাবরেটরি পরীক্ষা লাগবে, এবং অন্যান্যগুলো আপনি নিয়মিত হাঁটবেন, আপনি রক্তচাপ মাপবেন, এগুলা সাথে অর্থনৈতিক অতটা জড়িত না। সার্বজনীন বলতে গেলে সবাইকে এই অ্যাক্সেসগুলো সবার থাকতে হবে। যিনি আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আমরা আমাদের স্বাস্থ্যসেবার একটা বিশাল অংশ আমরা শহর কেন্দ্রিক নিয়ে এসেছি, যে চিকিৎসা করতে হলে আমাকে এই এলাকাতেই যেতে হবে। এখন এখানে আসাটা একজনের জন্য যত সহজ, অন্য আরেকজনের জন্য অত সহজ না। উনি হয়তো অতটা জানেন না, সাথে কাউকে আনতে হবে, দুজনের যাওয়া আসা সব কিছু মিলিয়ে একটা বেশ বড় আয়োজন। সার্বজনীন করতে গেলে কিছু কিছু জিনিস আমাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, উনাকে যেন সবাই যাতে সমানভাবে অ্যাক্সেসটি পায়। এখানে কিন্তু খুব বেশি না, আমরা আগেও বারবারই বলছি যে ল্যাবরেটরি ফ্যাসিলিটি খালি 2-3টা চেক আপের জন্যই লাগবে। সবাই হোল বডি চেক আপ করতে বলতে বুঝান যে ব্রেইন থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আমি খুঁটি খুঁটি কোনো না কোনোভাবে দেখবো, সেটা কিন্তু আসলে চেক আপের পর্যায়ে পড়ে না। সার্বজনীন বলতে আমরা এটাই বুঝি যে জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান নির্বিশেষে
সবাই যেন এই ন্যূনতম জিনিসগুলোর অ্যাক্সেস তার অর্থনৈতিক ক্ষমতার মধ্যে থাকে। অবশ্যই এটাই সবচেয়ে জরুরি আমাদের দেশে এখন। জি, সেই কথা ধরেই আসতে চাই যে আপনি বলেছেন যে অনেকেই গ্রামে বাস করেন, বেশিরভাগ মানুষই আমাদের দেশের গ্রামে বাস করেন। কোনো একজন মানুষ হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হলেন বা তার লক্ষণগুলো হার্ট অ্যাটাকের মতো মনে হচ্ছে, তখন তিনি কি ভাবেন বা তখন তিনি কিভাবে অ্যাক্সেস পাবেন, তখন তিনি কোথায় চিকিৎসা গ্রহণ করবেন, তার জন্য কি সহজ হতে পারে, এই পরামর্শগুলো আপনার মাধ্যমে আমরা সাধারণ দর্শকদের দিতে চাই। এখানে আসলে হৃদরোগের যে সিমটমগুলো বা লক্ষণগুলো, এটার মধ্যে সবচেয়ে কমন যেটা সবাই বলছে বুকে ব্যথা। এখন যেটা হয়, বেশিরভাগ লোকজন বাংলাদেশের বুকের ব্যথা বা বুকের ব্যথাজনিত যে কোনো কারণের সাথে গ্যাসের সম্পর্কটাকে তুলে ধরেন এবং প্রথম ভেবে নেন যে এটা বোধহয় গ্যাসের কারণে হচ্ছে। এবং এটা শুধুমাত্র নিম্ন আয়ের বা অশিক্ষিত লোকজন না, অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং শহুরে লোকজনদের মধ্যে একই বিশ্বাস, যেটা বোধ হয়, যার জন্য দেখা যায় যে বুকে ব্যথা হওয়াটা যদি হার্টের কারণে হয়ে থাকে, তাদের চিকিৎসা সেবা নিতে অনেক দেরি হয়ে যায়। কারণ তারা ভেবে থাকে যে আচ্ছা এটা গ্যাসের ওষুধ, আমি কয়েকটা গ্যাসের ওষুধ খাই বা একটা কিছু খাই, সুতরাং দেরি হয়ে যায়। এই জন্য আমার পরামর্শ হবে, যদি আপনার বুকে ব্যথা হয়, আপনার আশঙ্কা হয় যে ব্যথাটা বেশ তীব্র হচ্ছে, তাহলে আপনার উচিত হবে নিকটস্থ যে কোনো চিকিৎসকের কাছে যাওয়া। যদি শহরে থাকেন, আশেপাশে বড় হাসপাতাল থাকে বা অথবা হৃদরোগ হাসপাতাল থাকে, তাহলে তো খুব সুবিধা। আর যে না থাকে, আপনি যদি প্রত্যন্ত এলাকায় থাকেন, তাহলে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট নিকটস্থ একজন সার্টিফাইড চিকিৎসকের কাছে গিয়ে বলা, যেমন এরকম বুকে ব্যথা হচ্ছে। উনি ওনার লক্ষণ শুনে বুঝতে পারবেন যে এটা হার্টের কিনা। সেক্ষেত্রে উনি প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়ার, উনি জানেন সেটা কি দিতে হবে, উনি দিয়ে ওনাকে হয়তো তাৎক্ষণিকভাবে যদি ইসিজি করার একটা ব্যবস্থা থাকে, অ্যাটলিস্ট আজকাল গ্রামে গঞ্জে সব জায়গায় ইসিজি করার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, উনি একটা ইসিজি করে দেখতে পারেন যে কেমন আছে। তারপর তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে, যেখানে ওনার হার্ট অ্যাটাকের চিকিৎসা হতে পারে, সেখানে পাঠিয়ে দেবেন এবং ওখানে গেলে পরে চিকিৎসকরা পরবর্তী যা যা প্রয়োজনীয় তা করবেন। মূল যে মেসেজ সেটা হচ্ছে এই, যে কারো যদি বুকে ব্যথা হয়, সেটা ডানে হোক, বায়ে হোক, মাঝখানে হোক, গলায় হোক, পিঠে হোক, যেখানেই ব্যথা হোক, কারণ ব্যথা, বুকের ব্যথা সবসময় যে বুকের একই রকম হবে তা না। সবাই ভাবে যে বুকের ব্যথা মাঝখান থেকে বাম হাতে না গেলে আর হার্টে হলো না, যে কোনো জায়গায় হতে পারে। শুধু যদি বুকের ব্যথা হয় আর তার যে ডায়াবেটিস থাকে, তার যে ব্লাড প্রেশার থাকে, সে যদি ধূমপায়ী হয়, তার পরিবারে যদি কেউ হার্টের রোগ হয়, তাহলে উনি যেন এই বুকে ব্যথা নিয়ে বসে না থাকেন, ওটাকে গ্যাসের ব্যথা ভেবে গ্যাসের চিকিৎসা চালিয়ে সমালোচনা না করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে ওনার লক্ষণগুলো বলুন। ডাক্তার সাহেব যদি ওনার কাছে ইসিজি থাকে, উনি একটা ইসিজি করবেন, করে যদি ওনার মনে হয় এটা হার্টের অসুখ, প্রাথমিক চিকিৎসা উনি দিতে পারবেন এবং তারপর ওনাকে নিকটস্থ হাসপাতালে যথাশীঘ্রভাবে পাঠানোর চেষ্টা করতে হবে। তারপর হাসপাতালে গেলে যারা আছেন, এবং বিশেষ করে যদি কার্ডিয়াক সেন্টারগুলো, যেখানে করোনারি ইউনিট রয়েছে, সেখানে যদি প্রয়োজন করেন, প্রয়োজন অনুযায়ী তাকে রেফার করা যাবে, ওখানে ডাক্তার সাহেবরা বুঝবেন কি করা লাগবে ওনার অবস্থা বুঝে। জি অবশ্যই, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাকি চিকিৎসাগুলো চলবে। যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন, নিয়মিত ঔষধ খেয়ে থাকেন, তো আমরা হৃদরোগীদের কাছে সবসময় এই ওষুধ খাবো কিনা, কতদিন খাবো, সারা জীবন খাবো কিনা, এরকম প্রশ্নগুলো শুনি আর কি। এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কি পরামর্শ রয়েছে? খুব এখানে পরামর্শটা খুব সহজ। আপনাকে প্রথম থেকেই সাবধান থাকতে হবে জানি আপনি হৃদরোগী না হন। যদি হৃদরোগী হয়েই যান, এর কারণ হয় আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন, অথবা আপনার রক্তে কোলেস্টেরল বেশি, অথবা ডায়াবেটিস বেশি, এইগুলো হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলো নিয়ন্ত্রণে রাখার ওষুধ আপনাকে খেতেই হবে সারা জীবন। এবং একই সাথে এই হৃদরোগটা যেন আপনার হার্ট অ্যাটাকের দিকে না যায়, সেই জন্য আরও 2-1টা ওষুধ যেগুলো রক্তকে জমাট বাঁধতে দেয় না এমন খেতে হয়। সো মূলত 4 থেকে 5টা ওষুধ আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে এবং হয়তো সারা জীবনই খেয়ে যেতে হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই স্যার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে এসে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাধারণ দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের জন্য। আপনাদেরকে এবং RTVকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বিশ্ব হার্ট দিবস এবং আমাদের সেই দিবস কেন্দ্রিক কী কী ধরনের সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত বা কিভাবে সচেতন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করেছি। আমরা জানি যে পৃথিবীতে প্রায় 1/3 মৃত্যু হচ্ছে বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ এবং স্ট্রোকজনিত কারণে। কাজেই আমরা প্রথম থেকেই যদি সচেতন হই কিভাবে আমরা হার্ট ডিজিজগুলো চিনব,
কখন আমরা সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাব, কিভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করব এবং সঠিক চিকিৎসা গ্রহণ করব, এভাবে যদি আমরা সচেতন হতে পারি তাহলে অবশ্যই আমরা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজগুলো থেকে অনেক দূরে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আপনাদের সকলের সুস্থতার প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।